সালামু আলাইকুম। আজকে 11th এপিসোডে আমরা শিখব যে কোন কোন ভ্যালুজ বা অ্যাটিটিউডগুলো কগনিটিভ বিহেভিয়ার থেরাপিকে শেপ করে। সো প্রথমে যে কথাটা আমাদের মনে রাখতে হবে যে কাউন্সেলিং বা যে কোনো থেরাপি ইজ রিয়ারলি আ ভ্যালু ফ্রি প্রসেস। এখানে সাধারণত কোনো না কোনো ভ্যালু বা অ্যাটিটিউড আসলে এটাকে পুশ করে বা এটাকে ফোর্স করে। আমরা যদি অ্যারন টি বেকার সিবিটি নিয়ে আমরা একটু ডিটেলস পড়াশোনা করি, আমরা দেখব যে উনি সবসময় মানুষকে একটা হেলদি এবং হ্যাপি লাইফ অর্জন করার জন্য যে সকল ভ্যালু বা অ্যাটিটিউড আমাদের আসলে অ্যাডাপ্ট করতে হয় সেটার উপর বেস করে কিন্তু উনি কগনিটিভ বিহেভিয়ার থেরাপিকে শেপ করেছেন। আমরা যদি অ্যালবার্ট এলিস, যিনি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ছিলেন, তার ফিলোসফিক্যাল ওরিয়েন্টেশন যদি আমরা একটু পড়াশোনা করি, আমরা দেখব যে উনি সবসময় মনে করতেন যে যে কোনো মানুষ কিছু গোলের পিছে আসলে স্ট্রাইভ করে। এরকম 5টা গোল উনি বলেছিলেন। এর মধ্যে একটা ছিল হচ্ছে আপনার একটা লং লাইফ মানুষ ডিজায়ার করে, হ্যাপিনেস ডিজায়ার করে, সাকসেস, কমফর্ট অ্যান্ড লাভ। এই 5টা জিনিস উনি বলেছিলেন যে মানুষ এই 5টা গোলের পিছে আসলে সারা জীবন ছুটতে থাকে। এবং উনি অ্যালবার্ট এলিস খুব আগ্রহী ছিলেন ফিলসফি অফ হ্যাপিনেস নিয়ে। দেখা যায় যে অ্যালবার্ট এলিস যে সকল ফিলসফার দ্বারা খুবই প্রভাবিত ছিলেন তাদের মাঝে খুব প্রোফাউন্ড ছিলেন এপিকটেটাস, স্পাইনাজো, হার্জবার্গ, অ্যালফ্রেড অ্যাডলার, কার্ল পপার এবং হেনরি। এই কয়জন দ্বারা উনি খুবই প্রভাবিত ছিলেন, যারা সকলেই কিন্তু একটা ফিলসফি অফ হ্যাপিনেস এই জিনিসটা নিয়ে তারা প্রোফাউন্ডলি পড়াশোনা করেছেন এবং এটাকে পুশ করেছেন, যাতে করে আলটিমেটলি কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে আমরা যখন থটকে চ্যালেঞ্জ করি বা বিহেভিয়ারকে আমরা মডিফাই করার চেষ্টা করি, আমরা কিসের দিকে মানুষকে টানি? আমরা আসলে কিছু ভ্যালিউজ বা অ্যাটিটিউড দিকে টানি, যেটা মানুষকে আলটিমেটলি কী করবে? একটা হেলদি এবং একটা হ্যাপি লাইফ ইনশিওর করবে। বার্নার্ড 1986-এ অ্যালবার্ট এলিস যে সকল ভ্যালিউজ বা অ্যাটিটিউড সিবিটিকে আসলে ফোর্স করে বা পুশ করে বা এটা আন্ডারনিথ এটা থাকে, সেরকম 12টা ভ্যালুজ বা অ্যাটিটিউডকে উনি আসলে লিপিবদ্ধ করেন। আজকে আমরা দেখব যে আমরা এই 12টা বিলিফ বা ভ্যালুজ বা অ্যাটিটিউড আসলে কী কী, রাইট? এটা কেন আমরা শিখবো? কারণ যখন আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে আমরা আসলে থটকে চ্যালেঞ্জ করবো বা বিহেভিয়ারকে মডিফাই করব, তখন আমরা আলটিমেটলি মানুষকে এই জায়গাগুলোতে, এই ভ্যালুজ বা অ্যাটিটিউডগুলোতে আমরা তাকে আনার চেষ্টা করবো। সো আমরা একটা একটা করে সেটা শেখার চেষ্টা করি। প্রথম ভ্যালু বা অ্যাটিটিউড হলো সেলফ ইন্টারেস্ট। লাইক আমার নিজেকে নিয়ে নিজের ভাবতে হবে, আমার নিজের গোল কী, লাইফে আমি আসলে কী চাই, এবং সেগুলো করতে যে আমার নিজের লাইফের রেসপন্সিবিলিটি সেন্স যেন নিজের থাকে। আমি যেন ঠিক মতো ঘুমোই, ঠিক সময় খাই, ঠিক নিউট্রিশনে খাই, এক্সারসাইজ করি। সহজ কথা হচ্ছে গিয়ে নিজের প্রতি নিজের সচেতন হতে হবে। আমি সবসময় শুধু অন্য দিনে ভাবলে হবে না, সবসময় শুধু অন্যকে ঠিক রাখার কথা ভাবলে হবে না, আমি শুধু এমন কথা বললে হবে না যে কথায় অন্যরা বেনিফিট হয়, বাট আমার নিজের জীবনের প্রতি হয়তো আমার খেয়াল নেই। আমি হয়তো অন্য মানুষকে ভালো থাকার কথা বলছি, ভালো কাজ শেখাচ্ছি, ভালো টিচার আমি, বাট দ্য থিং ইজ আমি আমার নিজের স্বাস্থ্যের যত্ন নিচ্ছি না, নিজে যেগুলো করা দরকার সেগুলো আসলে আমি করছি না। সো প্রথম যে ভ্যালু বা অ্যাটিটিউড আমাদের সবার জীবনে থাকতে হবে সেটা হচ্ছে কি সেলফ ইন্টারেস্ট। এটার মানে কিন্তু স্বার্থপর হওয়া না, এটা মানে হচ্ছে গিয়ে নিজের প্রতি নিজের একটা ইন্টারেস্ট, যেটা দ্বারা আমি নিজেকে নিজে টেক কেয়ার করতে পারবো। সেকেন্ড যে ভ্যালুটার কথা উনি বলেছেন, সোশ্যাল ইন্টারেস্ট। আমরা নিজের প্রতি যত্নবান হতে গিয়ে আমাদের যেটা বুঝতে হবে যে আমরা একটা আসলে সোশ্যাল বিং, আমরা একটা সমাজে বাস করি। আমাদের এখানে পাড়া প্রতিবেশী আছেন, আত্মীয়স্বজন আছেন, সমাজে অনেক মানুষ আছেন, সবার প্রতি আমাদের একটা ইন্টারেস্ট থাকতে হবে। খুব বেশি সেলফ সেন্টার্ড হওয়া যাবে না। এটাকে আমরা এনলাইটেন্ড সোশ্যাল ইন্টারেস্টও বলতে পারি। এনলাইটেন্ড, রাইট? যে লাইক আমি বুঝবো যে আমাদের রিলেশনশিপগুলো আসলে রেসিপ্রোকাল এবং ইন্টারঅ্যাক্টিভ, এবং আমার ভালো থাকার জন্য অন্য মানুষের হেল্প লাগবে, আবার অন্য মানুষের ভালো থাকার জন্য তার আবার আমার হেল্প লাগবে। সো আমাদের সম্পর্কগুলোর যত্ন নিতে হবে, আমাদের সোশ্যাল ইন্টারেস্টও থাকতে হবে। সো সেলফ ইন্টারেস্টও থাকতে হবে। আবার আমি এমনভাবে লাইফ লিড করব না যে আমার লাইফটা শুধুমাত্র আমাকে কেন্দ্র করেই ঘুরে ওঠে। কারণ আমার দিন শেষে বুঝতে হবে যে ভালো থাকার জন্য আমার জীবনে কিছু মানুষের সাহচর্য দরকার, আমার বন্ধু দরকার, আমার কাছের কিছু মানুষ দরকার। তা না হলে একলা একলা সব কিছু আমি পারবো না।
সেলফ ডিরেকশন, আমরা অনেক মানুষকে দেখি যে তারা ডিরেকশনলেস, তাদের লাইফে কোনো পারপাস নেই। অ্যালবার্ট এলিস এক্ষেত্রে সবসময় বলেছেন যে একটা মানুষকে সবসময় একটা পারপাস দেওয়াটা ভালো কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে। সে যেন জানে সে জীবনে আসলে কী করতে চায়, তার জীবনের গোল কী, সে যে পড়াশোনা করছে, সে যে টাকা পয়সা আয় করছে, সে যে খুব একটা সম্মানিত জায়গায় কাজ করছে বা হোয়াট এভার যা সেই করুক না কেন, সে দিন শেষে এগুলো করে আসলে সে কী করতে চায়। অ্যাট দ্য এজ অফ 50 সে কি নিজেকে গিয়ে বলতে পারে কিনা যে লাইক আমি জীবনে পারছি, আমি জীবনে পারছি। অ্যাট দ্য এজ অফ 50 আমার জীবনে যত দুঃখ কষ্ট থাকুক না কেন আমি যেন বলতে পারি যে আমি জীবনে পারছি, রাইট? সো একটা ডিরেকশন নানাভাবে মানুষকে কিন্তু হেল্প করতে পারে। ধরুন একটা মানুষ, ধরুন আমি যদি কোনো দিন শুনি আমার বাবা বা আমার মা হয়তো বাসায় সে বলছে যে না আমার আসলে তার আসলে মানে হার্টে ব্যথা করছে, হাতে হার্ট অ্যাটাকের মতো হচ্ছে, অ্যান্ড লাইক আমি হয়তো ধানমন্ডি থেকে হয়তো মোহাম্মদপুরে আমি যদি উবার পাই উবারে যাব, উবার না পেলে আমি সিএনজিতে যাব, সিএনজি না পেলে আমি দূরে যাব, রাইট? আমি কিন্তু কখনো ওই দিন চিন্তা করব না যে আজকের কি আবহাওয়াটা কেমন, গাড়িটা কেমন, আমাদের দেশ কেমন, আমাদের এই কেমন ওই কেমন, কে আমাকে এমন কথা বলছিল, কে আমার সমালোচনা করছিল, এগুলো সব কিছু ইরেলেভেন্ট হবে ওই মুহূর্তে। কেন? আমার একটা ডিরেকশন আছে ওই মুহূর্তে। আমি জানি যে আমার বাবা অসুস্থ, এখন আমাকে যে কোনো মূল্যে হোক আমাকে ধানমন্ডি থেকে মোহাম্মদপুরে পৌঁছাতে হবে। দ্যাটস হোয়াট হ্যাপেন্স যখন আমাদের লাইফে ডিরেকশন থাকে। আমাদের লাইফে যখন ডিরেকশন থাকে আমরা তখন অনেক সমালোচনা নিতে পারি, অনেক পোকিং নিতে পারি, অনেক বুলিং নিতে পারি। কারণ দিন শেষে আমি জানি যে পৃথিবীটা খুব মধুর কোনো জায়গা না, পৃথিবীতে আপস অ্যান্ড ডাউনস আছে, পৃথিবীতে দুঃখ কষ্টও আছে, আবার সুখ শান্তিও আছে। বাট আমি যেহেতু জানি আমি কোথায় যাব, আমার প্রতিদিন আমার একটা এনার্জি কাজ করবে। সো সেলফ ডিরেকশন খুব ইম্পর্ট্যান্ট একটা ভ্যালুস যেটা আমাদের কগনিটিভ বিহেভিয়ার থেরাপিকে ইনফ্লুয়েন্স করে বা পুশ করে। সেলফ অ্যাকসেপ্টেন্স খুব ইম্পর্ট্যান্ট জিনিস। সেলফ অ্যাকসেপ্টেন্স যে লাইক আমরা অনেক সময় যেটা করি, আমরা আমাদের নিজেদের সেলফ ওয়ার্থকে আমরা যাচাই করি এভাবে যে আমি কি জীবনে অ্যাচিভ করলাম, অথবা অন্যরা আমাকে অ্যাপ্রুভ করছে কিনা বা অন্যদের অ্যাপ্রুভাল। দেখুন এই দুইটা জিনিস পেলে আমরা ডেফিনেটলি আমাদের ভালো লাগতে পারে যে কেউ আপনার প্রশংসা করছে, এটা ভালো লাগার মতো ঘটনা। কোনো কিছু আপনি অ্যাচিভ করেছেন, হয়তো আপনি একটা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছেন, অথবা খুব ভালো চাকরি পেয়েছেন, একটা প্রমোশন হয়েছে, এই সকল অ্যাচিভমেন্ট আপনার ভালো লাগতে পারে। বাট ইট শুড নট বি নেসেসারি টু সেলফ অ্যাকসেপ্ট ইয়োর সেলফ। লাইক আপনি একটা লিভিং বিং, আপনাকে গড বা প্রকৃতি বা মাদার নেচার সৃষ্টি করেছে। দ্যাটস এনাফ সেলফ ভ্যালিডেশন, যেটার কারণে আপনি নিজেকে অ্যাকসেপ্টেড ফিল করবেন, রাইট? আমাদের কোনো অ্যাচিভমেন্ট, আমি আবারও বলছি, আমাদের কোনো অ্যাচিভমেন্ট বা আমাদের কোনো অ্যাপ্রুভাল ফ্রম আদার্স এটা আমাদের ভালো লাগতে পারে। বাট আমি যদি জীবনে কিছু অ্যাচিভ না করি, আমি যদি জীবনে অন্যের কোনো অ্যাপ্রুভাল নাও পাই, স্টিল জাস্ট বিকজ আমি বেঁচে আছি আমার একটা সেলফ অ্যাকসেপ্টেন্স থাকা উচিত। কারণ আমার জীবনটা মূল্যবান, আমার জীবনটা আমার নিজের জন্য মূল্যবান এবং আমার জীবনটা অন্যের জন্য মূল্যবান। আমার জীবনটা যদি মূল্যবান না হতো তাহলে স্রষ্টা আমাকে সৃষ্টি করতো না। সো সেলফ অ্যাকসেপ্টেন্স ইজ এ রিয়েলি স্ট্রং টার্ম যেটা আমাদের কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে আমরা কাজে লাগিয়ে থাকি। হাই ফ্রাস্ট্রেশন টলারেন্স, আমাদের যে কোনো ফ্রাস্ট্রেটিং ইভেন্টে বা আমরা দেখবেন সহজে বোর্ড হয়ে যাই, বা যে জিনিসগুলো আমাদের ঠিক ভালো লাগে না বা যে সিচুয়েশনগুলো আমাদের জন্য আনফেভারেবল সেগুলোকে ঠিক আমরা টলারেট করতে পারি না। বাট আমাদের লাইফে আমরা যদি ভালো থাকতে চাই আমাদের ফ্রাস্ট্রেশন লেভেলটা অনেক বাড়াতে হবে, লাইক আমাদের থ্রেশহোল্ডটা বাড়াতে হবে। আমরা অল্পতে আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে হবে না। আমরা কিছু মানুষ থাকবে যারা সবসময় স্টিমুলেশন খুঁজে, সবসময় এক্সাইটমেন্ট খুঁজে, সবসময় মজা খুঁজে, সবসময় বিনোদন খুঁজে। আসলে লাইফটা এত সহজ নয়। ধরুন আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি। একটা এক্সাম্পল ধরুন আমাদের ছোটোবেলার আমরা এ লেভেলস বা এইচএসসি এক্সামের সময় চলে যাই। আমাদের ওই সময়টা আমরা কি পরীক্ষার জন্য অনেক কিছু বাদ দিইনি বলুন? আমরা হয়তো একটা খুব পছন্দের টিভি সিরিয়াল দেখি নেই, আমরা হয়তো দিনের পর দিন পরীক্ষার আগে হয়তো আমরা বন্ধুদের সাথে বাইরে খেলতে যাইনি। এই প্রত্যেকটা জিনিস করতে কিন্তু আমাদের কষ্ট হয়েছে, আমাদের ফ্রাস্ট্রেশনের যে টলারেন্সটা আমাদের বাড়াতে হয়েছে। বাড়ানোর ফলে কি হয়েছে, আমরা পরীক্ষাটা পাশ করেছি বা পরীক্ষাটা ভালো রেজাল্ট করেছি। ঠিক তেমন একজন মা যখন প্রেগনেন্ট হয় তার কিন্তু যথেষ্ট কষ্ট হয়, তার এই জিনিসটাকে টলারেট করতে হয়। টলারেট করে 9 মাস পরে সে কিন্তু বাচ্চার মা হয়। ঠিক যেমন টিনেজারদের প্যারেন্টিং করা অনেকের জন্য খুবই খুবই কষ্টের। তাদের অনেক বিহেভিয়ারের সাথে বাবা মাদের অনেক সময় অ্যাডাপ্ট করতে হয়, অ্যাকাস্টম করতে হয়, তাকে স্পেস দিতে হয়। যেখানে বাবা মার অনেক
মানে ফ্রাস্ট্রেশন টলারেট করার অ্যাবিলিটি থাকতে হয়। টিনেজারদের সাথে হুটহাট রেগে গেলে, অতিরিক্ত মারধর করলে কিন্তু লাভ হয় না, এতে আরও হিতে বিপরীত হয়। সো ওভারঅল লাইফে আমাদের হাই ফ্রাস্ট্রেশন টলারেন্স ডেভেলপ করাটা আমাদের জন্য ভালো, যেটা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির একটা খুব ইম্পর্টেন্ট ভ্যালিউ। So by speaking about flexibility, I mean flexibility in thoughts and behavior. দেখুন ছোটোবেলাটা আমাদের অনেকেরই অনেক খুব কষ্টে কেটেছে, হয়তো কোনো একটা চাইল্ডহুড ট্রমা আপনার হয়তো এখন মনে পড়ছে, বাট অনেকে যেটা হয় তার এনভায়রনমেন্টটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে, সে হয়তো এখন তার বয়স 24-25, তার সেই চাইল্ডহুড ইভেন্টটা কিন্তু এখন নেই, বাট তার থট প্রসেসটা খুব স্টাক হয়ে গেছে ওই চাইল্ডহুড মানে ইভেন্টে। সো যদিও এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, তার থট প্রসেস কিন্তু স্টাক হয়ে আছে। সো অনেক মানুষ থাকেন যাদের থট প্রসেস অ্যান্ড বিহেভিয়ার খুব স্টাক হয়ে যায়, তারা ঠিক চেঞ্জ হতে পারে না। এই মানুষগুলো ঠিক মানে চেঞ্জেবল না, তার মানে তারা সবসময় একটা জায়গায় আটকে যায়। সো এটা একটা প্রবলেমেটিক জিনিস, যেটা আমরা সিবিটিতে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি, যে আমাদের থট প্রসেসকে এবং আমাদের বিহেভিয়ারকে যতটুকুন সম্ভব ফ্লেক্সিবল করার চেষ্টা করা, এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। সায়েন্টিফিক থটস, তার মানে আমি যখন কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে কেউ হয়তো এখন একটা জিনিস বিলিভ করছে যেটা আসলে খুব সায়েন্টিফিক না, লাইক আমরা অলওয়েজ এই জন্য এই জিনিসটা জিজ্ঞেস করি যে এই যে আপনি ভাবছেন যে আপনি ইউজলেস, এটার এভিডেন্স কী, বা এটার পক্ষে এভিডেন্স কী, এটার বিপক্ষে এভিডেন্স কী। সো আমরা অলওয়েজ মানে সায়েন্স মানে আমরা চাই যে মানুষের থটটা অনেক বেশি অবজেক্টিভ হোক, র্যাশনাল হোক অ্যান্ড সায়েন্টিফিক হোক। ধরুন আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে লাইক দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট, হ্যাঁ দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট, এখন আপনি আমাকে বলবেন না ওয়ার্ল্ড তো ফ্ল্যাট না, ওয়ার্ল্ড তো আসলে রাউন্ড। আমরা কীভাবে জেনেছি ওয়ার্ল্ড ইজ রাউন্ড, বা আপনি কীভাবে বলছেন যে ওয়ার্ল্ড ইজ রাউন্ড? ইটস বিকজ সায়েন্টিস্টরা ওয়ার্ল্ডের চারপাশে ঘুরে তারা দেখেছে যে না পৃথিবীটা আসলে গোল। সো এটার এভিডেন্স আছে। সো আপনি যে ইউজলেস নিজেকে বলছেন, এটার এভিডেন্সটা কি? দেখবেন যে এটার এভিডেন্সটা খুবই কম। হয়তো আপনি একটা পরীক্ষায় ফেল করেছেন, এই জন্য আপনার নিজেকে ইউজলেস মনে হচ্ছে। আর আপনি যদি আপনার লাইফকে লঙ্গিটিউডিনালি দেখেন, যে আপনি হয়তো আরও 5টা বা 6টা পরীক্ষায় আপনি আসলে ভালো রেজাল্ট করেছেন, পাস করে গিয়েছেন, বাট আপনার একটা পরীক্ষার খারাপের জন্য আপনি নিজেকে ইউজলেস ভাবছেন। সো এটা আসলে কোনো স্ট্রং এভিডেন্স নেই, এবং যেটার এভিডেন্সটা স্ট্রং না, সেই থটকে আমি বিশ্বাস করব না, রাইট? ঠিক যেমন আমরা দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাটকে বিশ্বাস করি না জাস্ট বিকজ এটা কোনো এভিডেন্স নেই, ঠিক তেমনি আমরা আমাদের থট প্রসেসকে যেন সায়েন্টিফিক করতে পারি। ইট হ্যাজ টু বি মোর অবজেক্টিভ, র্যাশনাল অ্যান্ড সায়েন্টিফিক। তখন আমাদের কিন্তু আমরা একটা বেটার অ্যাডাপটিভ রেসপন্সে যেতে পারবো। রিস্ক টেকিং, আমরা যেন সবসময় কমফোর্ট জোনে থাকার চেষ্টা মানে না করি। হ্যাঁ, আমাদের এক্সপ্লোর করতে হবে, আমাদের বিভিন্ন কিছু শিখতে হবে। আমরা আটকে গেলে হবে না। একটা বিখ্যাত প্রভার্ব আছে যে নাথিং ভেঞ্চার্ড নাথিং গেইনড, নাথিং ভেঞ্চার্ড নাথিং গেইন। সো আমরা যদি কোনো কিছু এক্সপ্লোর না করি, আমরা আসলে কখনো কিছু শিখতে পারবো না। সো রিস্ক নেওয়ার একটা অ্যাবিলিটি আমাদের মাঝে থাকতে হবে। অহেতুক রিস্ক না, উল্টাপাল্টা রিস্ক না, বাট সবসময় কমফোর্ট জোনে থাকাটা আমাদেরকে আসলে খুব বেশি কিছু শেখাবে না। যারা অনেক সময় হয়তো একটা ভালো কলেজে টিকেছে, ভালো ইউনিভার্সিটিতে টিকেছে, জাস্ট বিকজ তারা নতুন একটা জায়গায়, নিজের বাবা মার পরিচিত জায়গা ছেড়ে অন্য জায়গায় যাবে, এটাতে তারা ভয় পান এবং তারা মানে রিস্ক নিতে চান না লাইফে। অনেকে বিয়ে করতে চান না জাস্ট বিকজ এটার মধ্যে কিছু সার্টেন রিস্ক আছে, যে না ভবিষ্যতের লাইফটা কেমন যাবে, কী হবে, যে জাস্ট লাইক রিস্ক না নিতে পারা ইটসেলফ একটা অ্যাটিটিউড যেটা আমাদেরকে পিছিয়ে রাখে। সো আমরা মানুষকে কিছুটা আমি বলবো যে র্যাশনাল রিস্ক নেওয়ারটা শিখিয়ে থাকি কগনিটিভ বিহেভিয়ার থেরাপির, যখন আমরা থট চ্যালেঞ্জ করি, এবং এটা একটা ইম্পর্টেন্ট ভ্যালু যেটা কগনিটিভ বিহেভিয়ার থেরাপিকে ড্রাইভ করে। অ্যাকসেপ্টেন্স অফ আনসার্টেনিটি, হ্যাঁ, মানে আননোনকে আমাকে অ্যাকসেপ্ট করতে। আমরা যদি সবসময়, অনেকে আছে যারা আমাদের মাঝে হোয়াট ইফ সিনড্রোমে ভুগে। হ্যাঁ, হোয়াট ইফ, কী হবে, এটা হলে কী হবে, হোয়াট ইফ। দেখুন আমাদের পুরো জীবনটাই কিন্তু আসলে আমরা যদি ভাবি যে খুবই আনসার্টেন, আমরা জানি না যে আমরা যে সাবজেক্টে পড়েছি এটা আমাদের জন্য আসলেই ভালো কিনা, আমরা জানি না আগামীকাল কী হবে, আগামীকাল আমাদের অনেক ভালো কিছু হতে পারে, আগামীকাল আমাদের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আগামীকাল আল্লাহ না করুক আমাদের একটা ক্যান্সার হতে পারে, আবার অনেক ভালো কিছু একটা হতে পারে যেটার জন্য আমরা হয়তো রেডি না। বাট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা প্রসেসে থাকতে পারি, আমরা একটা ভালো প্রসেসে থাকতে পারি, আমরা কাজ করতে পারি। বাট এই যে আনসার্টেনিটি, এই জিনিসটাকে অনেকে আসলে নিতে পারে না। তারা সবসময় খুব একটা সার্টেন লাইফ চায়, যে লাইফটা একদম তার ঠিক ছকে হবে,
একটু ডেভিয়েটেড হবে না, এটা তখন একটা প্রবলেম্যাটিক জিনিস হয়। তখন আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে এই জিনিসটাকে, এই ভ্যালুজ বা এই অ্যাটিটিউডটাকে আনার চেষ্টা করে যে দেখুন আনসার্টিনিটিকে আমাদেরকে লাইফে অ্যাকসেপ্ট করাতে হবে, এটা আমাদের লাইফে নিতে হবে। লং টার্ম হিডনিজম, যে কোনো কাজ করে আমরা সবসময় চিন্তা করব যে একটা কাজ এই যে আমি করছি, এই কাজটার আসলে 10 বছর 20 বছর পরের কনসিকুয়েন্সেস কী। অধিকাংশ মানুষ যারা আসলে আপনার ওভার ইটিং করে বা স্মোকিং করে বা ড্রাগ অ্যাডিকশনে করে, তাদের এই লং টার্ম হিডনিজমটা থাকে না, তারা খুব শর্ট টার্ম গেনে আটকে যায়। একটা সিগারেট খেলে এখন তাদের যে ইমিডিয়েট প্লেজারটা হয় সেটা তাদের কাছে অনেক ইম্পর্ট্যান্ট, রাদার দেন সিগারেট খাওয়ার 10 বছর এবং 20 বছরের কনসিকুয়েন্সেস, যেখানে নানান ধরনের অসুখ হতে পারে, অনেক ধরনের প্রবলেম হতে পারে, সেটা তাদের মাথায় থাকে না। তারা যে কোনো একটা খাবার দেখলে সেই জিনিসটার কন্ট্রোল করতে পারেন, বা তারা ভুলে যায় যে প্রতিদিন যদি আমি এভাবে খেতে থাকি একটা সময় আমার অবেসিটি ডেভেলপ করবে এবং আমি আসলে হার্টের প্রবলেম হবে, স্ট্রোক হবে, নানা কিছু হবে। তো তাদের কাছে ইমিডিয়েট প্লেজারটা অনেক বেশি তাদের কাছে খুব ফ্ল্যাশি হয় এবং তারা লং টার্ম হিডনিজম বা লং টার্ম গেইনটা তারা দেখতে পায় না। কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে আমরা তাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি। নন ডিটারমিনিজম, এটা বলতে আমরা কী বোঝাচ্ছি যে আমরা আমাদের লাইফটা কারোর জন্য আসলে পারফেক্ট না, কোনো পারফেকশন আমরা আশা করতে যাব না, কোনো কিছুতে, কোনো কাজে না, কোনো কিছুতে না, এমনকি আমাদের ইমোশনাল প্রসেসেও কখনো পারফেকশন আশা করা উচিত না। আমাদের সবসময় ভাবা উচিত না যে প্রতিটা সময় আমাকে খুব স্ট্রং থাকতে হবে, না। আমাদের যখন খারাপ লাগবে আমরা কাঁদতে পারি, আমাদের যখন খারাপ লাগবে আমরা মানুষের সাথে শেয়ার করতে পারি, মানুষকে বলতে পারি। সব সময় স্ট্রং থাকতে হবে, সবসময় হ্যাপি থাকতে হবে, সবসময় পজিটিভ থাকতে হবে। এই ধরনের চিন্তা করলেও কিন্তু আমরা আসলে আলটিমেটলি ডিপ্রেশনে পড়ে যাবো, আমাদের খারাপ লাগবে, আমাদের অ্যাংজাইটি হবে। সো লাইফ আসলে ইমপারফেক্ট, লাইফ আসলে অ্যাবসলিউটলি ইমপারফেক্ট, এবং এটা আমাদের থট প্রসেসে আনাটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। সিবিটির একটা ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে এই ব্যাপারটা। এটা হলো মূল ক্রাক্স অফ সিবিটি, মেইন জিনিস, যে আমি আমার ওন ইমোশনাল রেসপন্সের রেসপন্সিবিলিটি নিব। এটা বলতে আমি আসলে কী বোঝাতে চাচ্ছি, বা অ্যালবার্ট এলিস এটা বলতে কী বোঝাতে চেয়েছেন, যে দেখুন আমরা যেটা আগের ক্লাসে পড়েছি যে কোনো একটা ঘটনা, এই ঘটনার প্রেক্ষিতে আমাদের যে থট বা বিলিফ কাজ করে সেটার জন্য আমাদের ইমোশনাল রেসপন্সটা হয়। তার মানে কি, কোনো একটা ঘটনার মানে কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো সত্তা নেই বা পাওয়ার নেই যেটা দ্বারা সে আমার ইমোশনকে কন্ট্রোল করতে পারবে, বরং সেই ঘটনাটাকে আমার ব্রেইন কিভাবে প্রসেস করতেছে সেটা দ্বারা আমার ইমোশনাল রেসপন্সটা আসলে প্রকাশ পায়। সো লাইক কেউ আমাকে যদি সমালোচনা করে, তার কোনো রকম পাওয়ার নেই এটার মাধ্যমে আমাকে কষ্ট দেওয়ার, অ্যাজ লং অ্যাজ আমি তাকে সেই পাওয়ারটা না দিচ্ছি, লাইক আমি আমার থট প্রসেসটাকে কীভাবে প্রসেস করছি। সে সমালোচনা করছে, আমি ভাবছি আমাকে কেন করলো, আমাকে দ্বারা কিছুই হবে না, আমি আসলেই খারাপ। এটা একভাবে ভাবতে পারি, আবার আমি ভাবতে পারি যে না, তার দিনটা হয়তো খারাপ গিয়েছে, সে হয়তো আমাকে বুঝতে পারেনি, বা সে তো অন্য সময় আমার ভালোই বলে, একদিন হয়তো খারাপ বলেছে, সো লেটস ফরগেট ইট। ইউ সি, আমি কীভাবে একটা ঘটনা প্রসেস করতেছি সেটা আমার রেসপন্সিবিলিটি। সো আমার যদি খুব কথায় কথায় মন খারাপ হয়, কথায় কথায় রাগ হয়, এটা আমার রেসপন্সিবিলিটি, কারণ আমাদের থট, আমাদের বিলিফ, এটা আমাদের কন্ট্রোলে আছে। জিনিসটা আমাদের মনে রাখতে হবে। অনেক মানুষ এই জিনিসটা বুঝেন না, তারা আমাকে বা আমাদের এসে বলেন যে আমি তো এটা কন্ট্রোল করতে পারি না। না, এই কথাটা ঠিক না। আপনি সিজোফ্রেনিয়ার কোনো পেশেন্ট না। একজন সিজোফ্রেনিক পেশেন্টের থট কন্ট্রোল করার কোনো অ্যাবিলিটি থাকে না। হ্যালুসিনেশন হয়, হ্যালুসিনেশন সে কন্ট্রোল করতে পারে না। ডিলিউশন হয়, ফলস বিলিফ হয়, এটা তার কন্ট্রোলের বাইরে। বাট আপনার থট অ্যাবসোলুটলি আপনার কন্ট্রোলে আছে, অ্যান্ড ইউ হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি ফর ইট। আপনি দিনের পর দিন রাগ করছেন, অহেতুক মানে অতিরিক্ত অ্যাঙ্গার এক্সপ্রেশন করছেন জাস্ট বিকজ অফ ইউর কগনিটিভ এরার্স, চিন্তার ত্রুটি, এবং আপনি বলছেন আমি পারি না। না, আপনাকে পারতে হবে, বিকজ আপনার থট প্রসেস ফুলি আপনার কন্ট্রোলে। আপনাকে জাস্ট জিনিসটা শিখতে হবে কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে। আপনার যে এই থটটাকে আইডেন্টিফাই করতে হবে, এটাকে অ্যানালাইসিস করতে হবে, এবং একটা মোর অ্যাডাপটিভ রেসপন্স আপনার লাইফে নিয়ে আসতে হবে। তখন হচ্ছে আপনি দেখবেন যে আপনার নিজের ইমোশনাল রেসপন্সকে আপনি ফুলি কন্ট্রোল করতে পারছেন, এবং এটা দিয়ে আপনি নিজের ইমোশনাল স্টেটকে অনেক ইমপ্রুভ করতে পারছেন। এবং যারা শুনছেন আজকের এই এপিসোডটা, যদি আপনি নিজে কখনো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অ্যাপ্লাই করতে যান, সবার আগে যে জিনিসটা করতে হবে, এটা নিজের উপর অ্যাপ্লাই করতে হবে। আজকে আমরা যারা শুনছি,
যারা মনোযোগ দিয়ে শুনছি, যারা খুব গুড স্টুডেন্টস, আই নো দ্যাট আ লট অফ ইউ আর ভেরি সিনসিয়ার স্টুডেন্টস, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করেন, ইমেইল করেন যে আমার ক্লাসে কিছু বুঝতে না পারে আমাকে অলওয়েজ টেক্সট করেন, অ্যান্ড I'm like more than happy to answer to all of your questions ইনশাআল্লাহ। বাট যেটা আমাদের আজকে বুঝতে হবে যে আমি সিবিটি অ্যাপ্লাই করার আগে আমি নিজের থট প্রসেসকে মানে দেখবো যে আমার মাঝে এই 12টা জিনিস আছে কিনা, আমার মাঝে কি সেলফ ইন্টারেস্ট আছে কিনা, সোশ্যাল ইন্টারেস্ট আছে কিনা, আমার লাইফে নিজের কোনো ডিরেকশন আছে কিনা। আমার মধ্যে যদি নিজে এটা না থাকে, আমি কখনো ক্লায়েন্টকে সেই জায়গায় মানে আমি আনতে পারবো না। আগে আমার নিজের লাইফে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। আমার কি নিজের লং টার্ম হিডনিজম আছে কিনা, আমার কি নিজের হাই ফ্রাস্ট্রেশন টলারেন্স আছে কিনা, আমার কি নিজের থট প্রসেস ফ্লেক্সিবল কিনা। কারণ আমার যদি থট প্রসেস ফ্লেক্সিবল না হয়, অ্যাজ এ থেরাপিস্ট, অ্যাজ এ কাউন্সিলার, ওর অ্যাজ এ গাইড, ওর অ্যাজ এ কোচ, ওর অ্যাজ এ ডক্টর, আমি কখনো আমার ক্লায়েন্ট বা আমার অডিয়েন্সের থট প্রসেস আমি চেঞ্জ আনতে পারবো না। আমি সিবিটি করার আগে সবসময় যেটা আমি বোঝার চেষ্টা করবো যে আমার ভ্যালু এবং অ্যাটিটিউড কি এই 12টা ফর্মুলাতে পড়ে কিনা। যদি না পড়ে, আমার নিজের থটকে আমি আইডেন্টিফাই করব, আমার নিজের থটকে আমি আগে ঠিক করব, অ্যান্ড দেন আমি আমার কাছের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার্স, নেইবার্স অ্যান্ড যারা আমার ঘনিষ্ঠ, তাদের থট প্রসেসে আমি চেঞ্জ আনতে পারবো। ওভারঅল এই 12টা আমি বলবো ভ্যালুস বা অ্যাটিটিউডের উপর ভিত্তি করে কগনিটিভ বিহেভিয়ার থেরাপির যে থট প্রসেস বা থট চ্যালেঞ্জ বা থট রিস্ট্রাকচারিং বলতে আমরা যা বুঝি সেটা কাজ করে। এবং আমরা সামনের এপিসোডগুলোতে আমরা দেখবো যে জিনিসগুলো কীভাবে আরও বিস্তারিতভাবে কাজ করে। এক একটা থট ডিস্টারশন নিয়ে আমি আপনাদের সাথে আলাপ করব এবং তখন আপনারা আরও গভীরভাবে জিনিসগুলো বুঝতে পারবেন। সো এই ক্লাস থেকে এই 12টা ভ্যালুস বা অ্যাটিটিউড আমি বলবো যে আপনারা সবাই নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। কোনোটা বুঝতে যদি কোনো কষ্ট হয়, প্লিজ আমাকে ইনবক্সে আমাকে জিজ্ঞেস করুন, আমি আনসার করে দেব। রেলেভেন্ট কোয়েশ্চেন করবে, তখন আমি আনসার করব। এবং 12 এপিসোডে আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির আরও কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।